2020 সাল আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। এই মুজিব বর্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপনি আহ্বান করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিশেষ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনের উপর আলোচনার জন্য মাননীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যিনি এই বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর এবং পার্লামেন্টে তার যে ভূমিকা, সেই ভূমিকা বিশেষভাবে তিনি বর্ণনা করেছেন, যা আমাদের জন্য নতুন একটা তথ্য জানার সুযোগ হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনি অত্যন্ত চমৎকারভাবে তথ্যবহুল আলোচনা করেছেন এবং অনেক নতুন তথ্য আমাদের জানার সুযোগ দিয়েছেন। সেজন্য আপনাকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি অসুস্থ শরীর নিয়েও এখানে উপস্থিত হয়েছেন এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ভাষণ দিয়েছেন। আমি তাকেও ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে এই করোনা ভাইরাস থাকা সত্ত্বেও মাননীয় সংসদ সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য রেখেছেন। বিশেষ করে যে প্রস্তাবনাটা আমি উত্থাপন করেছিলাম জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে, সেখানে সকলের, আমাদের সরকারি, বেসরকারি এবং যারা স্বতন্ত্র, তার সকল সদস্যরা যারা ভাষণ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, জাতির পিতা আমাদের মাঝে নেই, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমি শ্রদ্ধা জানাই, স্মরণ করি আমার মা, আমার ভাইয়েরা 75-এ যারা জীবন দিয়েছেন। জাতির পিতার একটা স্বপ্ন ছিল এই বাংলাদেশকে নিয়ে, আর সেই স্বপ্ন নিয়েই তিনি এদেশটাকে স্বাধীন করেছিলেন। এই স্বাধীনতা কিন্তু চট করে একদিনে আসে। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত বিধি 147-এ প্রস্তাব সাধারণের উপর আলোচনায় উন্নতি করবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নটাই ছিল তার লক্ষ্য। আমাদের মাননীয় সংসদ সদস্যরা অনেক বিষয় বলেছেন, তবে এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে আসেনি। অনেকেরই এ ব্যাপারে নানা ধরনের সমালোচনার কারণ, তিনি যখন এই পদক্ষেপটা নেন তখন নানা ধরনের সমালোচনা শুরু হয়েছিল। তিনি একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তিনি এটা করেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন, নানা ধরনের কথা বলেছে। আজকে আমি সেই বিষয়ে কিছু বক্তব্য রাখতে চাই। মাননীয় স্পিকার, জাতির পিতা যখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন তিনি এবং সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেই তিনি দ্রুত জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং এই দেশে উৎপাদন বৃদ্ধি করা, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা, এটাই ছিল তার লক্ষ্য। এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি যে কাজগুলি করে গিয়েছিলেন, সেটা মানে সমালোচনা এমনভাবে শুরু হয়ে গেল এবং তারপর তো দুর্ভাগ্য যে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর এই হত্যা করার ফলে আর এই কাজটা তিনি সম্পূর্ণ করে যেতে পারেন নাই, কিন্তু তিনি কি করতে চেয়েছিলেন সেটাই বড় কথা। আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই, কারণ জাতির পিতা নিজে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রথম যে সভাটা হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, সেই সভায় তিনি কতগুলি কথা বলেছিলেন। আমি একটু কোড করছি। তিনি বলেছিলেন, কোড, আমি স্বাধীনতার স্বপ্ন দেখি 1947-48 সালে, কিন্তু আমি 27 বছর পর্যন্ত স্টেপ বাই স্টেপ মুভ করেছি। আমি জানি এদের সাথে মানুষ থাকতে পারে না। আমি ইমপেশেন্ট হইনি,
আমি অ্যাডভেঞ্চারিস্ট হইনি, আমি খোদাকে হাজের নাজের জেনে কাজ করি, আনকোড। তিনি আরও যে কথাটি বলেছিলেন সেটা হলো ৭৫ সালে ২৬শে মার্চ সহ্যাদ্রি উদ্যানে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছিলেন, ভিক্ষুক জাতির ইজ্জত নাই। একটা লোককে আপনি ভিক্ষা দেন ১ টাকা বা ৮ আনা পয়সা। একটা জাতি যখন ভিক্ষুক হয়, মানুষের কাছে হাত পাতে, আমারে খাবার দাও, আমাকে টাকা দাও, সেই জাতির ইজ্জত থাকতে পারে না। আমি সেই ভিক্ষুক জাতির নেতা থাকতে চাই না, আনকোড। অর্থাৎ বাংলাদেশের মানুষ সম্মান নিয়ে চলুক, সেটাই তিনি চেয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, এই ২৬ মার্চ ১৯৭৫ সালের সহ্যাদ্রি উদ্যানে, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস, জাতীয় দিবসে, আমি কোট করছি, আঘাত করতে চাই এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে। আমি আপনাদের সমর্থন চাই। আমি জানি আপনাদের সমর্থন আছে, কিন্তু একটা কথা, এই যে নতুন সিস্টেমে যেতে চাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করবেন না, আমি আপনাদের জমি নেব না। তিনি আরও কিছু বলেছিলেন। এরপর বলেন, ৫ বছরের প্ল্যান এই বাংলাদেশে, এবং ফসল যে সমস্ত মালিক, অনুপস্থিত মালিকরাও যেমন তার ভাগ পাবে, যে শ্রম দেবে তারাও ভাগ পাবে, কোঅপারেটিভে থাকবে, বাজারজাত হবে, সেই ব্যবস্থাটা তিনি করতে চেয়েছিলেন। অর্থাৎ আধুনিকীকরণ করে কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চেয়েছিলেন। তিনি আরও বলেছেন শ্রমিকদের উদ্দেশ্যে, কোড, আজকে একটা কথা বলি, শ্রমিক ভাইয়েরা, আপনাদের কষ্ট আছে, এত কষ্ট আমি জানি, তা আমি ভুলতে পারছি না। বিশেষ করে ফিক্সড ইনকাম গ্রুপের কষ্টের সীমা নাই। প্রোডাকশন বাড়াতে পারলেই তারপর আপনাদের উন্নতি হবে, আনকোড। তিনি কি করতে চেয়েছিলেন, কি সিস্টেমটা করতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন, আমি তার বক্তৃতা থেকেই আপনাদেরকে জানাচ্ছি, কোড, থানায় থানায় একটি করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী, সরকারি কর্মচারী যেই হয়, একজন তার চেয়ারম্যান হবেন। এই থানা কাউন্সিলে থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, তার মধ্যে আমাদের কৃষক, শ্রমিক, আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে। তারাই থানাকে চালাবে। আর সমস্ত মহকুমাগুলি জেলা হয়ে যাবে। সেই মহকুমায় একটি করে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল হবে, তার চেয়ারম্যান থাকবে, সব কর্মচারী একসাথে তার মধ্যে থাকবে, তারা সরকার চালাবেন। এইভাবে আমি একটা সিস্টেমের চিন্তা করছি। অর্থাৎ এমন একটা সিস্টেম তিনি করতে চেয়েছিলেন যা সরাসরি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং দেশের উন্নতি হবে, সেটাই তিনি করতে চেয়েছিলেন। এবং তিনি কৃষক শ্রমিক আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা বঙ্গভবনে হয়েছিল, সেখানে তিনি আরও বলেছিলেন, আমি কোট করি, শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে। জেলা গভর্নরের কাছে যাবে আমার টেস্ট রিলিফ, লোন, বিল, সেচ প্রকল্প টাকা, কেন্দ্র প্রশাসনের ডাইরেক্ট কন্ট্রোলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবে। অর্থাৎ যে সিস্টেমটা আমাদের দেশে ছিল, একটা তো ব্রিটিশ আমলের তৈরি, তারপর হলো আইয়ুব খানের তৈরি। কাজে এই অবস্থার তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন। অর্থাৎ পিপুলস পাওয়ার, জনগণের ক্ষমতা, সেই জনগণের ক্ষমতা জনগণের হাতে তিনি দিতে চেয়েছিলেন। সেই জন্য তিনি বলেছিলেন সেই সবাই, কোড, ব্রিটিশ আমলে সেই ঘুণে ধরা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দিয়ে বাংলার মানুষের মঙ্গল হতে পারে না, ইট মাস্ট গো। সেই জন্য আমূল পরিবর্তন দরকার হয়ে পড়ছে। দ্যাট ইজ অলসো এ রেভলিউশন। সেটাকেও তিনি একটা রেভলিউশন হিসেবেই কিন্তু চিহ্নিত করেছিলেন। এবং সেখানে তিনি বলেছিলেন, কোড, ডেডিকেটেড ওয়ার্কার দরকার একটা, এটা উইদাউট ডেডিকেটেড ওয়ার্কার হতে পারে না। এই জন্য আজকে আমি চাচ্ছি আর্মির মধ্যে হোক, নেভির মধ্যে হোক, এয়ারফোর্সের মধ্যে হোক, বিডিআর হোক,
রক্ষী বাহিনী হোক, পুলিশ হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, পলিটিশিয়ান হোক, যেখানেই হোক ভালো লোক যেখানেই আছে, যেখানেই হোক ভালো লোক যেখানেই আছে, তাদের এক জায়গায় করে কাজে লাগাতে হবে। অর্থাৎ তিনি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে নতুনভাবে সব কিছু ঢেলে সাজিয়ে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে দেশের উন্নতি করতে চেয়েছিলেন। এবং তিনি সমস্ত মহকুমাগুলিকে জেলায় রূপান্তর করেন, সেখানে জেলা গভর্নর নিয়োগ করেন, কারণ আমাদের জেলা ছিল 19টা, সেখানে প্রায় 60টা জেলা করেন, পরবর্তীতে ওটা বোধহয় 61টা হয়, এবং 60 জন জেলা গভর্নরও তিনি নিয়োগ দিয়েছিলেন এবং তাদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করেন। এবং এই জেলা গভর্নরদের যে ট্রেনিং, সেই ট্রেনিং শুরু হয়েছিল 15 জুলাই থেকে। এই 60 জন গভর্নরকে ট্রেনিং দেওয়া হবে। তিনি নিজেই বলছেন যে 15 জুলাই থেকে এই 60 জন গভর্নরকে ট্রেনিং দেওয়া হবে। 1 সেপ্টেম্বর পর্যন্ত ডিস্ট্রিক্ট হয়ে যাবে। 1 বছরের মধ্যে থানা অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল করতে হবে। সেখানে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশালের রিপ্রেজেন্টেটিভ থাকবে, কৃষকের রিপ্রেজেন্টেটিভ থাকবে, শ্রমিকের থাকবে, যুবকের থাকবে, মহিলাদের থাকবে। একজন গভর্নর থাকবেন যিনি হবেন হেড অব অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে পার্লামেন্টের মেম্বার নন এমন পলিটিক্যাল ওয়ার্কার হতে পারেন। সেখানে সরকারি কর্মচারী যাকে বিশ্বাস করি তিনি হতে পারেন। নেশন মাস্ট বি ইউনাইটেড এগেনস্ট কারাপশন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কিন্তু স্ট্যান্ড নিয়েছিলেন। সেই দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে যেয়ে তিনি বলেছিলেন, কোড, নেশন মাস্ট বি ইউনাইটেড এগেনস্ট কারাপশন। পাবলিক ওপিনিয়ন মোবিলাইজ না করলে শুধু আইন দিয়ে কারাপশন বন্ধ করা যাবে না, এবং সেই সাথে সিস্টেমই পরিবর্তন করতে হবে। ঘুণে ধরা সিস্টেম দিয়ে কারাপশন বন্ধ করা যায় না। এই সিস্টেম কারাপশন পয়দা করে, কারাপশন চলে। সেই জন্য আমার দ্বিতীয় বিপ্লবের ডাক ভেঙে ফেলে সব নতুন করে করতে হবে। মাননীয় স্পিকার, তিনি দেশটাকে গড়ে তোলার জন্য, কারণ 54,000 বর্গমাইল, সেখানে তখন 7.5 কোটি মানুষ, এবং তিনি জানতেন যে মানুষ বাড়বে, সে কথাও তিনি বলেছিলেন যে বছরে কত করে লোক বাড়তে পারে, তাদের খাদ্য দিতে হবে, বাসস্থান দিতে হবে, চিকিৎসা দিতে হবে। এই যে থানা কাউন্সিল, প্রত্যেকটা থানায় 10 বেডের একটা করে হাসপাতাল করার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং কাজ শুরু করেছিলেন। এবং সেখানে মানে শিক্ষা দীক্ষা সব ধরনের ব্যবস্থাই তিনি করতে চেয়েছিলেন। এবং তার মাঝে এরকম একটা তাগাদা ছিল যে যত দ্রুত এই কাজগুলি করতে পারেন। এবং আজকে তো এটা আমরা নিজেরাও দেখি যে আসলে আমরা যদি আমার দেশে এমন আমাদের একটা পরিবার ভেঙে যায়, জমিগুলি ভাগ হয়, জমির আল, তো তিনি অনেক সময় আমাদেরকেও গল্প করে বলছে যে এই আলগুলি যদি একসাথে জোড়া দেওয়া যায় তো ফরিদপুরের মতো একটা জেলার সমান আমাদের চাষ উপযোগী জমি আমরা পেতে পারি। তো সেখানে কোঅপারেটিভের মাধ্যমে চাষ করবে, সেখানে কে কোথাও ভাগ পাবে সেটাও তিনি বলে দিয়েছেন। এবং যে গভর্নরশিপ যেটা তিনি করেছিলেন, গভর্নরদের তিনি ট্রেনিং উদ্বোধন দেন। সে গভর্নরদের ট্রেনিং উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, আমি কোট করি, গভর্নরশিপের যে ক্ষমতা আমরা আইনে দিয়েছি তা কম নয়। আমরা সোজাসুজি কেন্দ্রীয় সরকারের সাথে জেলার কানেকশন রাখতে চাই, তেমনি জেলার সাথে থানার সাথে ইউনিয়নের কানেকশন রাখতে চাই, আনকোট। অর্থাৎ পুরো জিনিসটাকে তিনি একটা ধারাবাহিকতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছিলেন যে উন্নতিটা একেবারে সেই তৃণমূল পর্যায় থেকে যেন দেশের উন্নতি হয়, সেটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। তিনি যে গভর্নর সভা হয় সেখানে তাদেরকে অ্যাড্রেস করে তিনি বলেছিলেন যে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সাথে সাথে কাউন্সিল করে দেওয়া হয়েছে, সেখানে পার্টি থাকবে, পার্টির যিনি সেক্রেটারি থাকবেন আপনার চেয়ে তার ক্ষমতা কোনো অংশে কম থাকবে না। একদিকে আপনি যেমন রেসপন্সিবল ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তেমনি পার্টির যিনি সেক্রেটারি থাকবেন তিনিও রেসপন্সিবল সমস্ত পার্টির জন্য। যখন গভর্নর সাথে কাউন্সিল মিটিং
কল করবেন তখন নিশ্চয়ই সেক্রেটারি সেখানে উপস্থিত হবে। আবার যখন সেক্রেটারির সাথে পার্টি মিটিং কল করবেন তখন গভর্নর সাহেব তার সামনে গিয়ে বসবেন। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি 25 তারিখে যখন এই সিস্টেমটা চেঞ্জ করে বিলটা নিয়ে আসেন, তিনি ভাষণ দিয়েছিলেন 25শে জানুয়ারি 1975 সালে। তিনি বলেছিলেন, আমি কোট করছি, আমার দেশের মানুষ দুঃখী, না খেয়ে কষ্ট পায়, গায়ে কাপড় নাই, শিক্ষার আলো তারা পায় না, রাতে একটা হারিকেনও জ্বালাতে পারে না, নানা অসুবিধার মধ্যে তারা দিন কাটাচ্ছে। আনকোট। এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। কাজী তিনি এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেটা করেছিলেন, সেটা আগে বলছি 5 বছরের একটা প্রোগ্রাম তিনি নিয়েছিলেন। এবং আমি বিশ্বাস করি এই 5 বছর তিনি যদি এটা করতে পারতেন, বাংলাদেশ আজকে বিশ্বে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। দুর্ভাগ্য যে সেটা তাকে করতে দেওয়া হলো না। তার আগে 15 আগস্টের ঘটনা ইচ্ছাকৃতভাবেই ঘটানো হলো। কারণ তিনি যেটা চেয়েছেন, জাতীয় সংসদে তার যে ভাষণ, সে 25শে জানুয়ারি 1975, সেখানে তিনি বলেছেন, কোড, আজকে অ্যামেন্ডেড কনস্টিটিউশনে যে নতুন সিস্টেমে আমরা যাচ্ছি, এটাও গণতন্ত্র, শোষিতের গণতন্ত্র। এখানে জনগণের ভোটের অধিকার থাকবে। এখন আমাদের সামনে কাজ কি? এক, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, কলে কারখানায়, সব জায়গায়। পপুলেশন প্ল্যানিং আমাদের করতে হবে, পপুলেশন কন্ট্রোল আমাদের করতে হবে। আমাদের দুর্নীতি, ঘুষ, চোরাকারবারি, মুনাফাখোরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সংগ্রাম করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের কাজ করতে হবে। মাননীয় স্পিকার, যে কথাগুলি তিনি বলেছিলেন, আপনি একবার চিন্তা করে দেখেন যে পুরো জিনিসটাকেই কত উল্টো ব্যাখ্যা দিয়ে এই যে একটা চমৎকার পদক্ষেপ তিনি নিলেন, বাংলাদেশের একটা দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সব প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন, সেটাকেই নস্যাৎ করা হয়েছিল। সেটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য যে তিনি 65,000 গ্রামে কোঅপারেটিভ করতে চেয়েছেন। প্রত্যেকটা গ্রামে কোঅপারেটিভে হবে এবং তার মাধ্যমে উৎপাদিত পণ্য হবে, বাজারজাত হবে, মানুষ ভালো থাকবে। আজকে আমরা জাতির পিতার জীবনী নিয়ে আলোচনা করেছি, কিন্তু যে কাজটা তিনি স্বপ্ন দেখেছে করার, পদক্ষেপও নিয়েছিলেন, কিন্তু করে যেতে পারলেন না। আর তার ফলাফলটা কি? আজকে স্বাধীনতার 49 বছর, এখনো বাংলাদেশ কোথায় পড়ে আছে? হ্যাঁ, আওয়ামী লীগ সরকার আসতে পেরেছিল বলেই কিন্তু আজকে যতটুকু উন্নতি আমরা করতে পেরেছি। এর বাইরে যারা ক্ষমতায় ছিল তারা তো দেশের উন্নতি করেনি, মানুষের উন্নতি করেনি, করতে বোধহয় করার ইচ্ছাও ছিল না, তারা জানতও না। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তো সারা বাংলাদেশ ঘুরেছেন, চষে বেরিয়েছেন, বাংলাদেশকে তিনি চিনতেন, জানতেন এবং বাংলাদেশের মানুষের কষ্টটা তিনি জানতেন। আর সেটা জানতেন বলেই তিনি এদেশের মানুষের ভাগ্যটা কিভাবে পরিবর্তন হবে সে বিষয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন এবং সেভাবেই তিনি কিন্তু কাজ করতে চেয়েছিলেন। কাজে আমরা যখনই সরকার এসেছি, আমরা সব সময় সেই চেষ্টাই করেছি যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন যে স্বপ্ন তিনি দেখেছেন সেটাও যেন আমরা সম্পন্ন করতে পারি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র চিন্তা। আমরা বিজয় অর্জন করেছি মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে। সেই বিজয়টাকে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে একদিকে তিনি যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলেন, অপরদিকে একদল নেমেই গেল তার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। তারা কারা? কেন? তার মানে পাকিস্তানি প্রভুদের দাসত্বকে ভুলতে পারে নাই। তা সেই দাসত্বটাই চেয়েছিল, স্বাধীনতা না। কিন্তু আপামর জনসাধারণ
তারা তো জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বুকের রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করে দিয়ে গেছে। কাজে সেই স্বাধীনতার সুফলটা মানুষের ঘরে ঘরে পৌঁছাক, সেটাই তিনি চেয়েছিলেন। এবং আমাদের নির্বাচনের পদ্ধতিতেও তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন। তিনি তার ভাষণে এক জায়গায় বলেছেন যে আমি যাকে নমিনেশন দিয়ে দেব, আমি এটা বক্তৃতা দেবো, সে তো জিতে আসবে, কিন্তু যে মানুষটা সত্যিকার মানুষের দরদি সে তো কখনো ইলেকশনে জিতে আসতে পারবে না। তাহলে একটা সিস্টেম তিনি করেছিলেন যে প্রার্থী কারা হবে, 1, 2 জন, 3 জন, 4 জন, যেই প্রার্থী হোক, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই 4 জনের মধ্য থেকে জনগণ যাকে আপন মনে করবে, যাকে দিয়ে কাজ হবে, তাকে সে বেছে নেবে। সেখানে আর অর্থাৎ পার্টির থেকে যেহেতু একটা পার্টি থেকে সমস্ত খরচপাতি সরকার বা পার্টি থেকে দেওয়া হবে, কাজে সেখান থেকে জনগণ যাকে চায় তাকে জিতে নিয়ে আসবে। 2টো ইলেকশন হয়েছিল, একটা কিশোরগঞ্জে আর একটা বোধহয় পটুয়াখালীতে। আচ্ছা, তো সেখানে একজন স্কুল টিচার কিন্তু জিতে আসে কিশোরগঞ্জে। তো এভাবে তার ওনার যে চিন্তাটা যে কত স্বচ্ছ ছিল, সেটাই দেখা গেল যে সামান্য একজন স্কুল টিচার সে জিতে আসতে পারে। টাকা নাই, পয়সা নাই, কিন্তু যেহেতু শুধু জনগণের আস্থা ভরসা তার উপরে, কাজে সে জিততে পারে। কারণ তিনি নিজে বলেছেন, এটা আমরা আলোচনা করেছি, যে একটা বিপ্লবের পর সমাজে একটা বিবর্তন আসে। দেখা যায় যে যার টাকা আছে, পয়সা আছে, লাঠির জোর আছে, তখন অস্ত্রের জোরটা খুব বলা হতো না, লাঠির জোরই বলা হতো। লাঠির জোর আছে, সেই জিতে আসলো। অর্থাৎ নির্বাচনে যে টাকার খেলা বা অস্ত্রের খেলা বা মাসলের খেলা, অথবা সেই 10টা হুন্ডা 20টা হুন্ডা নির্বাচনটা সেরকম যেন না হয়, সত্যিকার গণতান্ত্রিক অধিকারটা মানুষের হাতে যেন পৌঁছায়, সেই সিস্টেমটা তিনি করতে চেয়েছিলেন। বলেছিলেন যে একটা ইলেকশন যদি এভাবে করে ফেলতে পারি, মানুষ তাহলে বুঝে যাবে, জেনে যাবে, মানুষের সচেতনতা আসবে, আর কখনো নির্বাচন নিয়ে কেউ কোনো রকম কিছু করতে পারবে না। কিন্তু সেটা তো তিনি করতে পারেন নাই, যার জন্য নির্বাচনে বারবারই প্রশ্ন এসেছে, বারবারই কথা উঠেছে। আর সত্যি কথা বলতে কি, 75-এর পরে যারা ক্ষমতা দখল করেছে তার তো নির্বাচনী প্রহসন করে করে সিস্টেমটাই নষ্ট করে দিয়ে গেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটা সিস্টেমে নিয়ে আসতে, কিন্তু এটা তো হয়ে গেছে। কাজে আজকে আমি বলবো যে গণতন্ত্রকে সুসংহত করা, শোষিতের গণতন্ত্র কায়েম করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের যে ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। সেই স্বপ্নটা বাস্তবায়ন করা, এটাই আমাদের লক্ষ্য। যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনি এই উদ্যোগটা নিয়েছেন, যে পার্লামেন্টে একটা বিশেষ অধিবেশন আরও আগে আমাদের করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা করতে পারিনি, এবং আমাকে সুযোগ দিয়েছেন যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তাবটা উত্থাপন করতে। সেজন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সংসদ সদস্যদের, বিশেষ করে যারা উপস্থিত থেকেছেন এবং বক্তব্য দিয়েছেন, এবং বক্তব্যে জাতির পিতার জীবন দর্শন সব কিছু নিয়ে অনেকের কাছ থেকে অনেক তথ্য মানুষ জানতে পেরেছে, যেটা আমি বলি খুবই প্রয়োজন ছিল যে একটা মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করেছিলেন, সবটুকু উজাড় করে দিয়েছিলেন দেশের মানুষের জন্য। কী চেয়েছিলেন? দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তো সেই হাসি যখন ফোটাতে পারবো, অর্থাৎ মানুষের এই ক্ষুধা দারিদ্র্য থেকে মানুষকে যখন আমরা মুক্তি দিতে পারবো, এদেশের মানুষ যেমন উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের স্বাধীনতার সার্থক। মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। আমরা অনেক দূর কাজ করেছি, আজকে দারিদ্র্যের হার আমরা কমাতে পেরেছি, আমরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আজকে যে বিশ্বব্যাপী বাংলাদেশ যে একটা ভিক্ষার ঝুলি নিয়ে চলতো, এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে চলে না। আমাদের বাজেট আমরা নিজেরা করতে পারি, 90% বাজেট নিজেদের অর্থেই আমরা করি, এবং যে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম পদ্মা সেতু নিজের অর্থায়নে হবে, আল্লাহর রহমতে সে কাজও আমরা করে যাচ্ছি। এবং
বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি জাতি গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি, সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছি। আজকে আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, হয়তো জাতিপিতা যেভাবে চেয়েছেন সেভাবে করতে পারিনি, তো কমিউনিটি ক্লিনিক করে মানুষের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে যে তাদেরকে বিনা পয়সায় আমরা 30 প্রকার ঔষধ দিয়ে দিচ্ছি। সেই সাথে নতুন উৎপাদ যখন আসলো করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে আমাদের কিছুটা ব্যাহত হলো আমাদের সমস্ত প্রচেষ্টা। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক। তারপর আমি বলবো যে সেটা আমরা মোকাবেলা করে চলছি। তার উপর করোনা ভাইরাস যখন চলছে তখন আসলো ঘূর্ণিঝড়, তারপর আসলো বন্যা, আবার এরই মধ্যে আপনি দেখেছেন মাননীয় স্পিকার, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস। কেন? কি স্বার্থে? কিসের জন্য? নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট দিয়ে থুয়ে দেয়, ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না, অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এবার বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কি? আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সারা দেশের মানুষ একই দিকে করোনা সামলাচ্ছে, আরেকদিকে অর্থনীতির গতিটা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি। আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি, আমাদের বাজেটের প্রায় 4% উপর আমরা প্রণোদনা, টাকা পয়সা যত যেখানে যা দরকার আমরা দিয়ে মানুষের জীবনযাত্রার জন্য সচল থাকে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা চিকিৎসার ব্যবস্থা আমরা নিচ্ছি। আজকে যেমন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, আমরা অ্যাডভান্স টাকা পয়সা দিয়ে ইতিমধ্যেই ভ্যাকসিন কেনার ব্যবস্থা আমরা রেখে দিয়েছি, যে যখনই চালু হবে তখনই যেন আমরা এটা নিতে পারি, আমার দেশের মানুষকে দিতে পারি, সে ব্যবস্থাটাও আমরা নিয়ে নিয়েছি। যখনই যেটা প্রয়োজন আমরা কিন্তু করে যাচ্ছি। তাহলে অভিযোগটা কোথায়? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। যাও, আমি এটুকু বলবো, আজকে মুজিব বর্ষে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি আজকে এই হাউজে এসে প্রেসিডেন্ট বক্সে তিনি বসে আছেন, আমাদের সকল সদস্যদের বক্তব্য শুনেছেন। কাজী আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আর বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্য যে তারা ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের এই পার্লামেন্টে পাঠিয়েছে বলেই দেশ সেবার সুযোগ পেয়েছি, সরকার গঠনের সুযোগ পেয়েছি। তাই জাতির পিতার জন্মশতবার্ষিকী যেমন উদযাপন করতে পারছি, আবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীও আমরা উদযাপন করতে পারবো। তবে করোনা ভাইরাসের কারণে আমাদের সব কাজগুলি সীমিত আকারে করতে হচ্ছে, আমরা অনলাইনে করছি, ডিজিটাল করছি। কাজে আমি মাননীয় স্পিকার আর বক্তব্য না বাড়িয়ে যে প্রস্তাবনাটা নিয়েছি সেটা আমাদের সংসদ সদস্যরা সমর্থন দিয়েছে। মাননীয় স্পিকার, আপনি আশা করি এটা গ্রহণ করবেন এবং সবাই মিলে আসুন আমাদের দেশ, এই মাতৃভূমি, এদেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করি। জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি। জাতির পিতার জন্মশতবার্ষিকী, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 4 নভেম্বর 1972 গণপরিষদে বাংলাদেশের সংবিধান প্রণয়নকালে জাতির